আলো ঝলমলে স্টেডিয়াম, হাজার হাজার উচ্ছ্বাসিত দর্শক, 4 ছক্কার ঝড় আর তারকাদের চোখ ধাঁধানো পারফরমেন্স। আমি বলছি আইপিএল, অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যেন বিনোদনের এক মহা উৎসব। কিন্তু এর আড়ালে কি আছে জানেন? আইপিএল মানে শুধু ক্রিকেট নয়, এর পেছনে লুকিয়ে আছে কোটি কোটি টাকার ব্যবসা, ক্ষমতার খেলা, দুর্নীতি, ম্যাচ ফিক্সিং এবং এমন অনেক অন্ধকার সত্য যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না। আপনার কি মনে হয় আইপিএলের প্রতিটি ম্যাচে সবকিছু কি স্বাভাবিকভাবে ঘটে, নাকি এর পেছনে এমন একটি শক্তি কাজ করে যা প্রতিটা বল এবং প্রতিটা আউটকে নিয়ন্ত্রণ করে? আজ আমরা জানব অজানা এবং ভয়ঙ্কর দিক যা আপনাকে রীতিমতো চমকে দেবে। তাহলে চলো ঢুকে পড়ি আইপিএলের এক ডার্ক রিয়েলিটিতে। পার্ট 1, স্যাটেলাইট বেটিং এবং অনলাইন জুয়া। আপনি যখন টিভিতে আইপিএলের একটি ম্যাচ দেখছেন, তখন কি জানেন আপনার দেখা প্রতিটি বলের ওপর লক্ষ লক্ষ টাকা বাজি ধরা হচ্ছে? এমনকি আপনি যখন কোনো শট দেখে উত্তেজনায় লাফিয়ে ওঠেন, ঠিক সেই মুহূর্তে কেউ একজন কোটি কোটি টাকা জিতে নিচ্ছে, আর কেউ একজন সব হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। এই যে আইপিএলের জুয়ার বাজার, এই বাজারের সবচেয়ে বড় হাতিয়ার হলো স্যাটেলাইট বেটিং। অনেকেই এবার মনে করছে এই স্যাটেলাইট বেটিংটা কি, চলুন জানিয়ে দিই। আপনি যখন টিভিতে একটি ম্যাচ দেখেন, তখন সেটা লাইভ মনে হলেও আসলে তা কয়েক সেকেন্ডের দেরিতে সম্প্রচারিত হয়। ঠিক এই কয়েক সেকেন্ডের ব্যবধানের মধ্যেই ঘটে সবচেয়ে বড় প্রতারণা। আন্তর্জাতিক বুকিরা স্যাটেলাইট ফিড ব্যবহার করে আসল লাইভের ম্যাচের ছবি আগে থেকেই পেয়ে যায়, অর্থাৎ তারা আগেই জানে যে পরবর্তী বল কি হতে চলেছে। এই কয়েক সেকেন্ডের সুবিধা কাজে লাগিয়ে বুকিরা ঠিক করে ফেলে কোন বলটি 4 হবে এবং কোন বলটি 6 হবে, কোন প্লেয়ার রান আউট হবে, আর এরপরই তারা বেটিং প্ল্যাটফর্ম অনুযায়ী টাকা ঢেলে দেয়। এবার অনেকে ভাবছে এই বুকি কারা, তো এর উত্তর আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, তো সবাই একটু চেক আউট করে নেবে। এই পুরো বিষয়টিকে বলা হয় কোর্ট সাইড বেটিং। এটি একটি আন্তর্জাতিক ক্রাইম নেটওয়ার্ক যা লন্ডন, দুবাই এবং সিঙ্গাপুরের মতো শহর থেকে পরিচালিত করা হয়। এবার বলা যাক এই অনলাইন বেটিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে কিভাবে ফাঁদে ফেলা হয়। আইপিএলের ডার্ক রিয়েলিটি সম্পর্কে বলছি, আর সেখানে ড্রিম 11 বা প্যারি ম্যাচের মতো অ্যাপের কথা আসবে না, এমনটা তো হতেই পারে না। আপনাদের জানিয়ে দিই, এই সমস্ত প্ল্যাটফর্মগুলো শুধুমাত্র বিনোদনের জন্য না। এই সমস্ত অ্যাপসের বেশিরভাগই আসলে বেটিংয়ের বৈধ পরিচয়। এই সমস্ত অ্যাপে খেলার নাম করে সাধারণ মানুষকে আসলে জুয়ার জগতে টেনে আনা হয়। প্রথমে ছোট্ট ছোট্ট টাকা দিয়ে খেলা শুরু হয়, তারপর ধীরে ধীরে মানুষ এর ওপর নির্ভরশীল হয়ে ওঠে। ফলে হাজার হাজার তরুণ তাদের সব টাকা হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। অনেকেই তো আবার আত্মহত্যা পর্যন্ত করছে। কিন্তু এই কোম্পানিগুলো দিব্যি কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে। আর এখানে সবচেয়ে বড় দুঃখের কথা হচ্ছে, আমাদের মতো সাধারণ মানুষ যে সমস্ত ক্রিকেটার বা সেলিব্রিটিকে ফলো করে, সেই সমস্ত ক্রিকেটার বা সেলিব্রিটিগুলো এই সমস্ত অ্যাপসের বিজ্ঞাপন দিচ্ছে। ফলে তখন স্বাভাবিকভাবেই আমাদের মনে হয় এটি নিরাপদ, কিন্তু আসলে এগুলো জুয়ার ফাঁদ যা আমাদের আসক্ত করে তুলছে। এবার অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে, যদি এটি ক্রাইম হয়ে থাকে তাহলে এটাকে বন্ধ করা হচ্ছে না কেন? আসলে বহুবার ভারতীয় পুলিশ এবং ইন্টারন্যাশনাল সংস্থাগুলো এই সমস্ত বেটিং অ্যাপ এবং সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কিন্তু তারপরও কেন বন্ধ হচ্ছে না? এর প্রধান কারণ হলো এর বাজারে জড়িত আছে রাজনৈতিক ক্ষমতা এবং বিশাল কর্পোরেট নেটওয়ার্ক। এই বিশাল বিজনেসের কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়, ফলে সরকারের পক্ষে একে পুরোপুরি বন্ধ করা কঠিন হয়ে পড়ে। তাহলে আপনারাই বলুন, এটি আইপিএল নাকি জুয়ার মার্কেট? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা এগিয়ে যাই আরও একটু ডিপে। পার্ট 2, ম্যাচ ফিক্সিং। আমরা যখন টিভির সামনে বসে মনে প্রাণে বিশ্বাস করি যে প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা উইকেট খাঁটি, তখন কি আসলে সব কিছু ঠিকঠাক চলে, নাকি আমাদের চোখের সামনে যা ঘটে তা রিয়েলিটিতে হয় না? ম্যাচের কিছু অংশ আগে থেকেই ঠিক করা হয়। হ্যাঁ, আপনি যা ভাবছেন তাই। আইপিএল শুধু মাঠের খেলা নয়, এর আড়ালে লুকিয়ে আছে কোটি কোটি টাকার বেআইনি বাজার। আর সেই বাজারের সবচেয়ে ভয়ানক দিক হলো ম্যাচ ফিক্সিং। এই ফিক্সিংটা কি এবং কিভাবে কাজ করে, এবং আইপিএলের সঙ্গে এটির কী সম্পর্ক রয়েছে, সব কিছু একটু ডিটেলসে জানব। 2013 সাল আইপিএলের ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময়। দিল্লি পুলিশ
এক বিশাল ম্যাচ ফিক্সিং স্ক্যান্ডালের পর্দা ফাঁস করে, যেখানে সরাসরি জড়িত ছিল রাজস্থান রয়্যালসের 3 জন খেলোয়াড়, শ্রীশান্ত, অজিত চান্ডিলা এবং অঙ্কিত চাভন। এই খেলোয়াড়রা টাকা নিয়ে মাঠে নির্দিষ্ট ওভারে নির্দিষ্ট রান দিয়েছেন এবং শুধু খেলোয়াড় নয়, এর পেছনে ছিল এক বিশাল সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মাধ্যমে এই ফিক্সিং পরিচালিত হতো। পুলিশ তদন্তে বেরিয়ে আসে যে বুকিরা ম্যাচ শুরুর আগেই প্লেয়ারদের সাথে যোগাযোগ করত এবং তাদের নির্দিষ্ট সংকেত ব্যবহার করতে বলতো। যেমন যদি একজন বলার 3 নম্বর বলে হাতের তোয়ালে ঘুরিয়ে নেয়, তার মানে সে ফিক্সিং অনুযায়ী বল করবে। আর এই ফিক্সিংয়ে জড়িয়ে পড়ে খেলোয়াড়দের ক্যারিয়ারের শেষ সময়, কারণ তারা জানে একবার আইপিএল থেকে বেরিয়ে গেলে তাদের খুব একটা বড় ইনকাম থাকবে না। আর এই দুর্বলতার সুযোগ নেয় বুকিরা। অনেক কম পরিচিত ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংয়ে জড়ানো হয়, কারণ তারা সহজেই টাকা আর গ্ল্যামারের ফাঁদে পড়ে যান। তারা জানে আইপিএলে বেশি ম্যাচ খেলার সুযোগ না থাকলে তাদের আয়ের অন্য উৎস থাকবে না, তাই সহজেই ফিক্সিংয়ের অফারে রাজি হয়ে যান। আর এই ফিক্সিংয়ের সবচেয়ে বড় লোকেশন হচ্ছে ভারত, দুবাই এবং লন্ডন। এই 3 শহরকে বলা হয় ম্যাচ ফিক্সিং এবং বেটিং সিন্ডিকেটের মূল কেন্দ্র। বুকিরা মাঠে থাকা খেলোয়াড়দের সাথে যোগাযোগ রাখে এবং খেলার ফলাফল ঠিক করে দেয়। অনেক সময় ম্যাচের ফলাফল নির্ধারিত আগে থেকেই করা হয় এবং খেলোয়াড়দের ইঙ্গিত দিয়ে বলা হয় কখন 4 মারতে হবে এবং কখন রান আউট হতে হবে। আর এই সমস্ত কাজ হয় কোটি কোটি টাকার বিনিময়ে। আর আমরা আমাদের প্রিয় দলকে সাপোর্ট করি। আমরা কি জানি যে হয়তো এই খেলাটি আগে থেকেই নির্ধারিত হয়ে আছে? আমরা যখন একটা ম্যাচের উত্তেজনায় মাতি, হয়তো সেই ম্যাচের পরিণতি বুকিরা আগে থেকেই ঠিক করে ফেলেছে। এটা শুধুমাত্র একটা খেলা নয়, এটা কোটি কোটি টাকার বিজনেস। এবং আমরা যারা খাঁটি ক্রিকেট প্রেমী, তারা আসলে এই বিশাল প্রতারণার শিকার। এই সত্য কি কখনো বদলাবে, নাকি আইপিএলের এই ডার্ক সাইড আমাদের অজান্তেই চলতে থাকবে? আপনি কি ভাবছেন কমেন্টে জানান। এবং আমরা আরও একটু ডার্ক সাইডে ঢুকি। পার্ট 3, আইপিএলের পেছনে আসল খেলা এবং মালিকদের রহস্যময় সংযোগ। বর্তমানে আইপিএল মানে শুধু ক্রিকেট নয়, এবং রাজনৈতিক ক্ষমতা আর কালো টাকার জাল। আমরা যা দেখি সেটা এক রঙিন মোড়ক, কিন্তু এর পেছনের বাস্তবতা এতটাই ভয়ানক যা আপনাকে নাড়া দেবে। আপনি জানেন কি, আইপিএলের অধিকাংশ দল মালিকানাধীন বিশাল কর্পোরেট প্রতিষ্ঠান এবং রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা পরিচালিত। এখানে ক্রিকেটের থেকেও বড় ভূমিকা রাখে ক্ষমতা, অর্থ এবং রাজনৈতিক সংযোগ। তার জন্য আইপিএল এর মালিকানায় রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিতর্কিত ব্যবসায়ী সম্পর্কে জেনে নিন। চেন্নাই সুপার কিংস এবং শ্রীনিবাসনের সংযোগ। সিএসকে এর মালিক এন শ্রীনিবাসন ছিলেন বিসিসিআই এর সভাপতি। তার জামাই গুরুনাথ ম্যাপকন স্পট ফিক্সিং এবং ব্যাটিং কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তিনি গ্রেপ্তার হন। এরপর রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক ললিত মোদি, যিনি আইপিএলের প্রতিষ্ঠা করেছিলেন, তিনি আর্থিক কেলেঙ্কারির অভিযোগে দেশ ছাড়তে বাধ্য হন। এরপরও কি আপনার মনে হয় আইপিএল শুধুমাত্র একটি খেলা? এ তো কিছুই নয়। এছাড়াও আইপিএলের পিছনে চলে কালো টাকার দুর্নীতি। একটা বিষয় লক্ষ্য করে দেখেছেন, আইপিএলের প্রত্যেকটি দল বছরে কোটি কোটি টাকা বিনিয়োগ করে, অথচ বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি লিগ্যালভাবে লাভের মুখ দেখতে পারে না। তাহলে এই বিশাল অঙ্কের টাকা আসে কোথা থেকে? ভারতে কিছু গোয়েন্দা সন্দেহ করে যে আইপিএলে ব্ল্যাক মানি হোয়াইট মানিতে রূপান্তর করা হয়। এসব কিছু দেখার পর একটি সাধারণ প্রশ্ন, আমরা কি সত্যিই ক্রিকেট দেখছি, নাকি আমাদের চোখের সামনে এক বিশাল কারসাজি চলছে? প্রতিটি ছক্কা, প্রতিটি উইকেট এবং প্রতিটি জয়, এর পেছনে কি শুধুই প্রতিভা কাজ করে, নাকি সব কিছু আগে থেকেই পরিকল্পিত থাকে? সত্যি কি কখনো প্রকাশ্যে আসবে, নাকি আমাদের সামনে শুধু বিনোদনের মুখোশ পরে থাকবে এই কর্পোরেট দুনিয়া? এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে আইপিএল শুধু একটি খেলা নয়, বরং এটি একটি কোম্পানি পরিচালিত স্পোর্টস এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, যেখানে ক্রিকেটের থেকে বেশি গুরুত্ব পায় বাণিজ্য, রাজনীতি এবং ক্ষমতার খেলা। সাধারণ দর্শকরা হয়তো আবেগ নিয়ে খেলা দেখে, কিন্তু কর্পোরেট মালিকরা এবং বুকিরা এবং রাজনীতিবিদরা এই আবেগকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করে। আপনার কি মনে হয়, আইপিএল কি সত্যিই খেলার জগতে এক বিপ্লব, নাকি এটি একটি শুধুই সুপরিকল্পিত বাণিজ্যিক প্রজেক্ট? আপনি কি এখনও বিশ্বাস করেন যে এখানে সব কিছু ক্লিন, নাকি আপনি মনে করেন যে এটা এক বিশাল কারসাজি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন, যাতে সবাই এই সত্য জানতে পারে।
আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরও চাঞ্চল্যকর তথ্য নিয়ে হাজির হব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম।